লাস্ট পার্টে আমরা দেখেছিলাম লুসিয়াও এর গ্র্যান্ডপা সোয়ানকে বলে, আমি জানি তুমি ওর জন্য খুবই স্পেশাল, কিন্তু কিন্তু আমি চাই তুমি ওর লাইফ থেকে চলে যাও, কারণ তোমার জন্য ওর লাইফে অনেক সমস্যা হচ্ছে। ও আগে মোটেও এরকম ছিল না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওর জীবন থেকে চলে যাও, কারণ তুমি ওর জীবনে যতদিন থাকবে ততদিন এরকম বিপদ আসতেই থাকবে। যেগুলো শুনে সোয়ান অনেক বেশি কষ্ট পায়। আমাকে মাফ করে দিবেন, আমি কথা দিয়েছি আমি ওর লাইফ থেকে চলে যাব, কিন্তু প্লিজ ও সুস্থ হওয়া পর্যন্ত আমাকে ওর পাশে থাকতে দিন। পরের সিনে আমরা দেখি ও বাসায় এসে লুসিয়ার জন্য পরেজ রান্না করে। এরপর পরেজ নিয়ে হসপিটাল আসে, কিন্তু লুসিয়ার রুমে যাওয়ার ওর কোনো পারমিশন ছিল না। ও তখন এক নার্সকে রিকোয়েস্ট করে ওকে ভেতরে ঢুকতে পারমিশন দিতে। তখন নার্স বলে, আমি জানি তুমি ওর জন্য কতটা টেনশন করছো, কিন্তু আমাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি যাতে তোমাকে ভেতরে ঢুকতে না দিই। তুমি এ পরেজ আমার কাছে দিয়ে যাও, আমি ওর জন্য ভেতরে নিয়ে যাব। সোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ লুসিয়ার যখন জ্ঞান ফিরে আসবে আপনি আমাকে জানাবেন, আমি এখানে ওর জন্য ওয়েট করব। এরপর ও বাইরে বসেই ওর জন্য অপেক্ষা করতে থাকে। লুসিয়ার তো ট্রিটমেন্ট চলছিল। জোয়ান বারবার লুসিয়াওয়ের খোঁজ নিচ্ছিল ও ঠিক আছে কিনা। তখনও জানতে পারে ওর সার্জারি ঠিক মতো হয়েছে, কিন্তু এখনো ওর জ্ঞান ফিরছে না। এটাতে ও অনেক বেশি টেনশনে পড়ে যায়। রাতে তো লুসিয়ার ফ্যামিলির কেউই ছিল না। তখন ওই নার্স এসে জোয়ানকে বলে, লুসিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছে, এখন তো হসপিটালে কেউ নেই, তুমি চাইলে ভিতরে যেতে পারো। এরপর ও যখন ভেতরে আসে লুসিয়ার এই অবস্থা দেখে ও অনেক বেশি কষ্ট পায়। আমি কখনোই ভাবিনি আমার জন্য তোমার এরকম হবে, তাহলে তো কখনোই আমি এই শহরে ফিরতেই চাইতাম না, আমরা ওখানেই থেকে যেতাম। কিছুক্ষণ পর আমরা দেখি লুসিয়াওয়ের জ্ঞান ফিরে আসে। তখনও দেখতে পায় সোয়ান ওখানে বসে ঘুমিয়ে পড়েছে। সোয়ানকে সুস্থ দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জোয়ানেরও ঘুম ভেঙে যায়। লুসিয়া বলে, আরে তুমি তো খুব সুন্দর মতোই ঘুমোচ্ছিলে, আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? সোয়ান একটু রেগে বলে, তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল, তুমি এটা কেন করলে? লুসিয়া বলে, আরে এগুলো বাদ দাও, আমার তো এখন প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তখন সোয়ান বলে, আমি তো তোমার জন্য পরেজ বানিয়ে এনেছিলাম, কিন্তু এখন তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আচ্ছা বাইরে থেকে তোমার জন্য কিছু নিয়ে আসবো? লুসিয়া বলে, না, তুমি আমার জন্য যেটা বানিয়েছো আমি সেটাই খাবো, কারণ তোমার হাতের রান্না আমি প্রচন্ড মিস করছিলাম। এরপর তো সোয়ান ওই ঠান্ডা পরেজ খাওয়াতে নেয়। তখনই ওখানে লুসিয়ার গ্র্যান্ডপা আর মিস লান চলে আসে। ওদেরকে এখানে দেখে সোয়ান একটু ভয় পেয়ে যায়। ওর সাথে সাথে ওখান থেকে চলে যেতে নেয়। তখন লুসিয়া ওকে থামায়, কোথায় যাচ্ছ তুমি? গ্র্যান্ডপা একটু রেগে বলে, তোমাকে আমি নিষেধ করেছি এই রুমে আসতে না, ওর থেকে দূরে থাকতে, তুমি ভেতরে কেন এসেছো? তখন লুসিয়া বলে, আমি চাই সোয়ান আমার পাশে থাকুক, ও আমার খেয়াল রাখুক। তখন গ্র্যান্ডপা একটু রেগে বলে, তোমাকে দেখার জন্য হসপিটালে ডাক্তার আছে, অনেক নার্স আছে। মিস লান তখন গ্র্যান্ডপাকে শান্ত করার চেষ্টা করে। লুসিয়া বলে, প্লিজ এখানে সোয়ানকে থাকতে দাও। মিস লান তখন বলে, হ্যাঁ, জোয়ানকে ওর পাশে থাকতে দেওয়া উচিত, কারণ জোয়ানের জন্যই তো ওর এই অবস্থা হয়েছে, তাই ওর দেখাশোনা জোয়ানেরই করতে হবে। আর গ্র্যান্ডপাকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। লুসিয়া তো ওর আন্টিকে অনেক বেশি ধন্যবাদ জানায়। পরের সিনে আমরা দেখি গ্র্যান্ডপা তো আবারও জোয়ানের সাথে দেখা করে। তোমাকে আমি বলেছিলাম ওর লাইফ থেকে চলে যেতে, তুমি আবারও কেন ওর কাছে এসেছো? তখন জোয়ান আবারও সরি বলে, আমি প্রমিসের কথা ভুলিনি, কিন্তু আমি তো বলেছিলাম যতদিন না পর্যন্ত লুসিয়া সুস্থ হচ্ছে আমি ওর পাশে থাকতে চাই, প্লিজ আপনি আমার এই রিকোয়েস্টটা রাখুন। যেটাতে গ্র্যান্ডপাও রাজি হয়ে যায়। এরপর থেকে জোয়ানি লুসিয়াওয়ের খেয়াল রাখতো, যখন যেটা দরকার হতো ওই এনে দিত। জোয়ানের নিজেরও তো অনেক বেশি খারাপ লাগছে, ও তো চাচ্ছে না লুসিয়াওকে ছেড়েও চলে যেতে। এগুলো ভেবে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ও লুসিয়াওকে কিছুই বুঝতে দেয় না। ও সবসময় লুসিয়ার পাশে থেকে ওকে সাহায্য করার চেষ্টা করে। জোয়ান ডক্টরকে জিজ্ঞেস করে ও সুস্থ হতে আর কতদিন সময় লাগবে। ডক্টর বলে, টেনশন নিও না, ও কিছুদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে। জোয়ান বলে, ওর ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে তো? ওর পুনরায় চেক আপ করাতে চাচ্ছিল। ডাক্তার বলে, আরে ওর সবই ঠিক আছে, তুমি তো একটু বেশি টেনশন করছো। আসলে জোয়ান তো চাচ্ছিল ও আরো বেশ কিছুদিন লুসিয়া এর সাথে থাকতে। লুসিয়া তখন বলে, কি হয়েছে তোমার? তুমি কি চাচ্ছ না আমি হসপিটাল থেকে বাসায় ফিরে যাই? জোয়ান বলে, আরে এরকমটা না, আমি চাই তুমি একদম প্রপারলি সুস্থ হয়ে বাসায় ফিরো। আজকে তো লুসিয়ার পছন্দের খাবার রান্না করে এনেছিল, যেটা দেখে লুসিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। জোয়ান তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও ভাবতে থাকে, আমি চলে গেলে তো লুসিয়াও অনেক বেশি কষ্ট পাবে, আমি চাই না ওকে আর কষ্ট দিতে, কিন্তু ওর কাছে তো আর কোনো উপায়ও ছিল না। পরের সিনে দেখি লুসিয়া জোয়ানকে কল করে বলে, আজকে আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, কই তুমি হসপিটালে এখনো কেন আসছো না? তুমি কি আমাকে নিতে আসবে না? জোয়ান বলে, হ্যাঁ আমি কিছুক্ষণ পরই আসছি। এটা বলে ও কলটি কেটে দেয়। লুসিয়ার দেওয়া প্যান্ডেন্ট ও খুলে রেখে দেয়। এরপর ওর ব্যাগ থেকে ওই উইশ কার্ডটি বের করে, যেটা ওর গ্র্যান্ডমা ওর জন্য রেখেছিল। এখানে তো লুসিয়ার জন্য একটা উইশ কার্ড ছিল। জোয়ান তখন ওই উইশ কার্ডটি লুসিয়ার বালিশের মধ্যে রেখে দেয়। লুসিয়ার বাসায় ওর যে জামা কাপড় ছিল সবকিছু গুছিয়ে ও ওখান থেকে নিয়ে আসে। পরের সিনে ও লুসিয়াওকে নিতে হসপিটালে যায়। কি হলো, তোমার এত লেট কেন হলো আজকে আসতে?
এরপর তো জোয়ান ওর হেয়ার কাট করে দেয়। জোয়ান বলে তোমার চুল এত বেশি লম্বা হয়ে গিয়েছে, এখন তো তোমার চোখই দেখা যাচ্ছে না। লুসিয়াও বলে আচ্ছা তুমি কি কাটতে পারবে নাকি আমার চুল নষ্ট করে দেবে? জোয়ান বলে আমার নিজের চুল আমি নিজেই কাটি, তো দেখো আমাকে কি বাজে লাগে? জোয়ানের তো অনেক বেশি খারাপ লাগছিল, ও লুসিয়াওকে ফেসই করতে পারছে না। জোয়ানকে একটু আপসেট দেখে লুসিয়াও জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? জোয়ান বলে না তেমন কিছু না। পরের সিনে জোয়ান আর লুসিয়াও একটা জায়গায় আসে। এতদিন পর খোলা আকাশের নিচে আসতে পেরে লুসিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ করেই জোয়ান লুসিয়াওকে জড়িয়ে ধরে। আসলে ওর তো অনেক বেশি খারাপ লাগছিল, কারণ ও ডিসিশন নিয়েছে ও শীঘ্রই লুসিয়াওয়ের লাইফ থেকে চলে যাবে। এরপরও লুসিয়াওকে বলে চলো আমরা দুজন হাইড এন্ড সিক গেম খেলি। তুমি চোখ ধরে রাখবে, 1 থেকে 10 পর্যন্ত গুনবে, এর মধ্যে আমি লুকিয়ে পড়বো, এরপর তুমি আমাকে খুঁজে বের করবে। এরপর তো ও লুকোতে চলে যায় আর লুসিয়াও তো ওর কাউন্ট শুরু করে। ওর কাউন্ট যখন শেষ হয় লুসিয়াও বলে আমি কিন্তু তোমাকে খুঁজতে আসছি। সোয়ান এক জায়গায় লুকিয়েছিল, ও অনেক বেশি স্যাড ছিল। ও তখন জোরে জোরে বলে তুমি আমার কাছে এসো না, আসলে আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি, তোমার সাথে অভিনয় করেছি, আমি তোমাকে একদমই ভালোবাসি না, আমি তোমার লাইফে একদমই থাকতে চাই না, আমি এতদিন শুধু গুইয়ানের কথাতেই তোমার সাথে থেকেছিলাম শুধুমাত্র এই টাকার জন্য। সোয়ানের মুখ থেকে এই কথাগুলো শুনে লুসিয়া তো অনেক বেশি শকড হয়ে যায়। ও চিৎকার করে সোয়ানকে ডাকতে থাকে, বারবার ডাকে, কিন্তু লুসিয়াওয়ের সাউন্ডে ও কোনো সাড়াই দেয় না। লুসিয়াও তখন বারবার ডাকতে থাকে, একদম পাগলের মতো চিৎকার করতে থাকে, প্লিজ তুমি আমার সামনে আসো, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, প্লিজ তুমি ভুল কোনো ডিসিশন নিও না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। সোয়ান তখন ওকে আবারও বলে এখান থেকে যে তোমাকে আমি অন্য জায়গায় নিয়েছিলাম সেটাও আমার প্ল্যানেরই অংশ ছিল, কারণ আমার অনেক স্বপ্ন ছিল ওই জায়গাগুলো ঘুরে দেখার। আমি স্বার্থের জন্যই তোমাকে ইউজ করেছি, আমি সত্যি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি চাই তুমি আমাকে ভুলে যাও, আমি চাই না তোমার সাথে থাকতে। যেগুলো শুনে তো লুসিয়া অনেক বেশি ভেঙে পড়ে, ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও কখনো ভাবতেই পারেনি সোয়ান ওর সাথে এরকমটা করবে। ও তো ভেতর থেকে পুরোপুরি ভেঙে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, সোয়ান আর লুসিয়াওয়ের আর কোনো কন্ট্যাক্ট হয়নি, কারণ সোয়ান লুসিয়ার সাথে কন্ট্যাক্ট করার সকল রাস্তাই বন্ধ করে দিয়েছে। লুসিয়া তো একদম পাগল প্রায় হয়ে গিয়েছে। আজকে তো ও অনেক বেশি ড্রিঙ্ক করছিল। ও যাকে এত বেশি ভালোবেসেছে ও কখনো ভাবতেই পারেনি ওর লাইফ থেকে ওর ভালোবাসার মানুষটা এভাবে চলে যাবে। জিয়াংফান ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও তো কারো কথাই শোনে না। তখন ওখানে আমরা লিনা নামের এক মেয়েকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি লিনা এই মেয়েটি অনেক আগে থেকেই লুসিয়াওকে পছন্দ করতো। আজকে তো ও লুসিয়ার জন্য খুব সুন্দর একটা গান গায়। এরপর তো ও সবার সামনে লুসিয়াওকে প্রপোজ করে। লুসিয়া তো এদিকে কোনো পাত্তাই দেয় না। ও তখন উইচ্যাটে জোয়ানের মেসেজ দেখতে পায় যে ওকে কিছু টাকা পাঠিয়েছে। তুমি আমাকে 50,000 টাকা দিয়েছিলে, এখন তো আমার কাছে এই টাকাগুলোই ছিল, বাকিগুলো আমি পরিশোধ করে দেব। যেটা দেখে লুসিয়াও আরো বেশি রেগে যায়, ও আমাকে এতটাই পর ভাবা শুরু করলো। লিনা তখন জোয়ানকে বলে আমি তোমাকে ডেট করতে চাই, তুমি কি আমার সাথে ডেটে যাবে? তখন লুসিয়াও রাজি হয়ে যায় আর জোয়ানের টাকাও অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে আমরা দেখি লুসিয়া তো লিনার সাথে ডেটে আসে। লুসিয়ার সাথে তো ওই কুকুরটি আমরা দেখতে পাই, যেটা জোয়ান সহ ওরা অ্যাডপ্ট করেছিল। লিনা তো কুকুরটিকে আদর করতে চায়, কিন্তু কুকুরটি লিনাকে একদমই পছন্দ করে না। তখন লুসিয়াও বলে ও মানুষ তেমন পছন্দ করে না। লিনার সাথে তো ও তেমন কোনো কথাই বলছিল না, যেটা দেখে লিনা একটু বিরক্ত হয়। তুমি তো অনেক বেশি বোরিং, তোমাকে তো আমার অনেক বেশি ভালো লাগতো, এজন্যই তোমার সাথে ডেট করতে চাচ্ছিলাম, ভেবেছিলাম আমাদের ডেট ভালোই যাবে। কিন্তু লুসিয়াও তো ওকে তেমন পাত্তাই দিচ্ছিল না। তখনই জিয়াংফান লুসিয়ার জন্য একটা পার্সেল নিয়ে আসে, যেটা জুয়ানই পাঠিয়েছিল। ওখানে জুয়ানের একটা নোটবুকও ছিল। ও লুসিয়ার জন্য কিছু নোট পাঠিয়েছে, যাতে করে ওর স্টাডি করতে সহজ হয়। লিনা নোটবুকটা দেখে বলে এই লেখাগুলো দেখে মনে হচ্ছে কোনো মেয়ে লিখেছে। লিনা ওখানে একটা ছবি দেখে ছবিটা দেখতেই নেয়। তখন লুসিয়া ওর হাত থেকে কেড়ে নেয়, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আর এমনি তো অন্যের পার্সোনাল জিনিস এভাবে দেখা উচিত না। হঠাৎ করে লুসিয়াও বলে আমি আর তোমার সাথে ডেটে আসতে চাই না, আমি সবকিছু এখানেই শেষ করতে চাই। যেটা শুনে লিনা একটু অবাক হয়ে যায়। আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো না? প্লিজ আমাকে কারণটা তো বলবে, কি কারণে তুমি আমাকে রিজেক্ট করছো? লুসিয়া বলে এসব রিলেশনশিপে টাইম দেওয়ার মতো আমার কাছে কোনো এনার্জি নেই। লিনা তো অনেক বেশি রেগে যায়, আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম তুমি মোটেও তেমনটা না, আর তুমি নিজেকে যতটা হ্যান্ডসাম ভাবো তুমি ততটাও হ্যান্ডসাম না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আজকে রাতে লুসিয়া যখন ঘুমোতে নেয় ওর কোনোভাবেই ঘুম আসছিল না। বালিশের মধ্য থেকে শক্ত একটা কিছু লাগছিল। এরপর ও যখন চেক করে তখন ওর ভেতরে একটা উইশ কার্ড দেখতে পায়। লুসিয়াও ভালো করে বুঝতে পারে এটা জোয়ানই ওর জন্য রেখে গিয়েছিল। যেটা দেখে তো ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওর সাথে সাথে জোয়ানকে কল দেয়। তখন আমরা জোয়ানকে দেখি যে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। আসলে জোয়ান তো লুসিয়াওকে ব্লক করেনি। লুসিয়াওয়ের ফোন দেখে জোয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। ও নিজেও লুসিয়াওয়ের ভয়েস শুনতে চাচ্ছিল, কিন্তু তাও ও কল ধরে না। লুসিয়াও বারবার কল করে, কিন্তু ও কলটি কেটে দেয়, কারণ ও তো এখন লাইব্রেরিতে ছিল। লুসিয়া তো বারবার ওকে কল করেই যায়। জোয়ান তখন লাইব্রেরি থেকে বের হয়ে আসে আর এরপর কল রিসিভ করে, কিন্তু লুসিয়াও তো কোনো কথাই বলতে পারছিল না, আর জোয়ানও না।
লুসিয়াও তখন ওই উইশ কার্ডের লেখাগুলো পড়তে থাকে। আমি চাই তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি লাইফটা খুব ভালোভাবে উপভোগ করো, সবসময় তোমার লাইফে তুমি হ্যাপি থাকো। এই কথাগুলো ও বারবার বলছিল। মূলত ওই উইশ কার্ড তো জুয়ানের গ্র্যান্ডমা ওর আর লুসিয়ার জন্য রেখেছিল, যেখানে লুসিয়াও আর জুয়ানের জন্য উইশ করা হয়েছে ওরা যাতে সব সময় ভালো থাকুক। তখন লুসিয়াও বলে, উইশ কার্ডে লেখা আছে আমরা যাতে সব সময় ভালো থাকি, হ্যাপি থাকি, কিন্তু তুমি আমার সাথে এরকমটা কেন করতে পারলে? আমাকে একা ফেলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? প্লিজ তুমি আমাকে শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। প্লিজ তুমি ফিরে আসো, আমি সব কিছু ভুলে যাব, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি শুধু একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো, আমি আর কিছুই মনে রাখবো না। আমি আগের কোনো কথাই শুনতে চাই না, কোনো এক্সপ্লেনেশন চাই না, আমি শুধু এটাই শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। সোয়া নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে আর বলে, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আসলে আমি তোমাকে ভালোবাসি না। এটা শুনে তো লুসিয়াও অনেক কান্না করতে থাকে। ও নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি চাই না এরপর আর আমাদের দুজনের কখনো দেখা হোক, তুমি প্লিজ কখনোই আমার সামনে আসবে না। আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না, আমার সামনে আসলে অবশ্যই আমি তোমাকে হার্ট করব। এটা বলেই ও কল কেটে দেয়। লুসিয়া তো অনেক বেশি স্যাড হয়ে পড়ে, কারণ ও তো সোয়ানের এ কথা একদমই বিশ্বাস করতে পারছিল না। সোয়ানও অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ ও নিজেও তো মন থেকে চাচ্ছিল লুসিয়াওয়ের সাথে থাকতে। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়। জিয়াং অন্য একটা শহরে ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওর পড়াশোনা ও শুরু করেছে। এখন তো ওর মায়ের সাথেও তেমন কথা বলে না, নিজের বাড়িতেও যায় না। এদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও যখন ওর ফ্রেন্ডের সাথে ছিল ও তখন কিছু ফায়ার ওয়ার্কসের সাউন্ড শুনতে পায়। ওর তখন জোয়ানের কথা মনে পড়ে, কারণ জোয়ান ফায়ার ওয়ার্কস অনেক বেশি পছন্দ করত। ও তখন আবারও নিজের কল্পনার জগতে হারিয়ে যায় আর ও এখানে জোয়ানকে ইমাজিন করতে থাকে। ও আর জোয়ান এই সুন্দর মুহূর্তে একসাথে ডান্স করছে, কিন্তু যখন ও রিয়ালাইজ করে ওর সাথে তো আজকে জোয়ান নেই, তখন তো ও অনেক বেশি স্যাড হয়ে যায়। আসলে এখন তো অনেক বেশি ড্রিঙ্ক করে, যখনই ড্রাঙ্ক হয়ে যায় তখনই ও জোয়ানকে নিজের সামনে হ্যালুসিনেট করতো আর ও একা একাই ডান্স করতো। এমনটা মনে হতো ওর সাথে জোয়ান আছে, কিন্তু এটা শুধুমাত্রই ওর ইমাজিনেশন, যেগুলো দেখে জিয়াংফানের অনেক বেশি খারাপ লাগে। ও সবসময় এগুলো ভিডিও করে রাখতো। এরপর আমাদের 2017 সালের সিন দেখানো হয়। সোয়ানের অ্যাডমিশন হয়েছিল খুব ভালো একটা ইউনিভার্সিটিতে। ওর জীবন এখন নতুন করে শুরু হয়েছে। সোয়ান তো দৌড়ে ছাদে আসে আর ওর পুরনো মেমোরিগুলো মনে পড়ে। বড় হওয়ার মানে হলো আমরা আমাদের স্বাধীনতা আর ভালোবাসা স্যাক্রিফাইস করতে হয়। এরপর আমাদের আবারও 2026 সালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সোয়ান এখন খুব ভালো পজিশনে আছে। বক্সিং নামের এক কোম্পানিতেও চাকরি করত। আজকে তো ও টেনিস খেলতে একটা টেনিস ক্লাবে আসে, যেখানে একটা লোকের সাথে ওর দেখা হয়। লোকটি ছিল সিনিয়র অফিসার। সোয়ানের সাথে ওদের কোম্পানির একটা প্রজেক্ট নিয়ে মিটিং ছিল, কিন্তু লোকটি জানতোই না সোয়ান আসলে কোন কোম্পানিতে জব করে। এরপর ওর টেনিসের স্কিল দিয়ে লোকটিকে ইমপ্রেস করার চেষ্টা করে আর লোকটিও ইমপ্রেস হয়ে যায়। জোয়ান তখন ওর পরিচয় দেয় আর বলে, আজকে তো আমার প্রজেক্টের খুব বড় একটা মিটিং আছে, ওই প্রজেক্টটি আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা বলে ওখান থেকে চলে আসে। তখন আমরা দেখতে পাই ওই লোকটির ছেলেই ওই প্রজেক্ট নিয়ে কথা বলতে আসে, যে সোয়ানদের গ্রুপকে প্রজেক্টটা না দিয়ে অন্য একটা গ্রুপকে দিয়েই যাচ্ছিল। কিন্তু তখনই ওই লোকটি ওখানে চলে আসে আর বলে, তুমি যাচাই না করে কিভাবে এই প্রজেক্ট হ্যান্ড ওভার করছো? এরপর তো ওই গ্রুপের স্ক্যান্ডাল সম্পর্কে কথা বলে। এগুলো জানার পরও তুমি কি ওদেরকে ওই প্রজেক্টটা দেবে? আমি তো এই প্রজেক্টটা বক্সিং কোম্পানিকে দিতে চাচ্ছি। এটা বলে জোয়ানের কোম্পানিকে ওই প্রজেক্টটি হ্যান্ড ওভার করে, যেটা দেখে জোয়ানের ম্যানেজার তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতেই পারছি জোয়ান প্ল্যান করে টেনিসে গিয়েছিল লোকটিকে ইমপ্রেস করতে, যাতে করে ও এই প্রজেক্টটি নিতে পারে। ও খুবই চালাক ছিল, চালাকির সাথেই ও এত ভালো পজিশনে আসতে পেরেছে। ও সব কাজগুলো খুবই সুন্দরভাবে সামলে আজ এই পর্যায়ে এসেছে। ও ভাবতে থাকে সময় কত দ্রুত চলে যায়। এখন তো ওর 28 বছর বয়স। পরের সিনে আমরা দেখি জোয়ান এয়ারপোর্টে আসে কেউ একজনকে রিসিভ করতে। ফোনে জিজ্ঞেস করে, তুমি কি পৌঁছে গিয়েছো? ওয়েট, আমি তো তোমাকে দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখতে পাই। লুসিয়াও ফোনে কথা বলছিল আর ও বলে, আমিও তোমাকে দেখতে পেয়েছি। কিন্তু তখন আমরা দেখতে পাই ওরা তো আলাদা মানুষের সাথে কথা বলছিল। জোয়ান আসলে আজকে জিয়াংকে রিসিভ করতে এসেছে। ওদের ফ্রেন্ডশিপটা সে আগের মতোই আছে। জিয়াং আর জোয়ান একসাথে কথা বলছিল, নিজেদের ওয়ার্ক লাইফ নিয়ে ডিসকাস করছিল। এখানে আমরা জানতে পারি জিয়াং তো এখন অন্য একটা কোম্পানিতে জব করতো, কিন্তু খুব শীঘ্রই ওর বাবার একটা কোম্পানিতেও জয়েন হবে। এখন থেকে ওরা দুজনের রাইভাল হবে, কারণ জোয়ান এখন যে কোম্পানিতে কাজ করছে সেটা জিয়াং এর বাবার কোম্পানির রাইভাল কোম্পানি। খুব হাড্ডাহাড্ডি কম্পিট চলতো।
অন্যদিকে আমরা জিয়াং ফানকে দেখতে পাই, এখন তো খুব বড় একটা কোম্পানিতে জব করতো। আসলে ও লুশিয়াওয়ের সাথে ছিল, ও লুশিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে লুশিয়াওকে সাহায্য করছে। লুশিয়াও তো অনেকদিন পর চায়না ফিরেছে, বাসা আসার পর তো ও বাসাটি ক্লিন করায়। লুশিয়াও তখন দেখতে পায় ওর অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো ছিল না, যেটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। ও জিয়াং ফানকে ব্যাপারে জিজ্ঞেস করে, তখন জিয়াং ফান বলে মাছগুলো আসলে বড় হয়ে গিয়েছিল, যার কারণে আমি অন্য আরেকটা অ্যাকোয়ারিয়ামে রেখেছি। যেটা শুনে লুশিয়াও একটু রেগে যায়। ও তখন জিয়াং ফান ওখান থেকে চলে যেতে বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। লুশিয়া তখন অনেক বেশি স্যাড হয়ে যায়। জিয়াং ফান মূলত বড় অ্যাকোয়ারিয়াম বল সমুদ্রের কথা বুঝিয়েছে, এতগুলো মাছ তো এই ছোট অ্যাকোয়ারিয়ামে রাখা পসিবল না। রাতে আমরা দেখতে পাই লুশিয়া তো ঘুমের মেডিসিন নিয়েছিল। আসলে ও রাতে ঠিক মতো ঘুমোতে পারতো না, সবসময় ওর মেডিসিন নিতে হতো। এর সাথে তো ডিপ্রেশনের মেডিসিন ছিলই। ও এখনো জুয়ানকে ভুলতে পারছে না। পরদিন সকালবেলা জিয়াং ফান লুশিয়াওকে আর্ট এক্সিবিশনের কথা বলে। মূলত ও অ্যাব্রোড থেকে চায়না এসেছে ওই আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু ও আবারও অ্যাব্রোড ফিরে যাবে। অন্যদিকে আমরা জুয়ান আর জিয়াংকে দেখতে পাই, ওরা দুজন তো ওদের স্কুলে আসে, যেখানে আসার পর দুজনেরই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। ওরা তো কিছু ফুলও নিয়ে এসেছিল। এখানে আসার পর সোয়ান একটু ইমোশনাল হয়ে যায়, কারণ সবকিছু শুরু তো এখানেই হয়েছিল। সোয়ান চাইলেও কখনোই ওই মেমোরিগুলো ভুলতে পারবে না। জোয়ানের লাইফে কষ্ট, দুঃখ, স্ট্রাগল ছিল, কিন্তু লুশিয়াও আসার পর ওর লাইফটা রঙিন হয়ে গিয়েছিল। লুশিয়াও ওকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতো, কিন্তু সোয়ান লুশিয়াওকে যে কষ্ট দিয়েছে সে কষ্ট লুশিয়াওকে আর কেউই কখনো দেয়নি। লুশিয়াও যদি জানতো সোয়ান ওকে এত বেশি কষ্ট দেবে, তাহলে কি কখনোই সোয়ানকে ওর লাইফে এন্ট্রি নিতে দিত? ওকে কখনোই সোয়ানকে ভালোবাসতো? তখন জিয়াং এসে ওকে বলে, আমার কিছু কাজ আছে, এক্ষুনি যেতে হবে। সোহান তখন বলে, আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই, সমস্যা নেই, তুমি চলে যাও। এরপর তো ও চারপাশটাতে ঘুরে ঘুরে দেখে। বসে বসে ও লুশিয়াওয়ের কথা ভাবছিল। তখন আমরা দেখি লুশিয়াও তখন ওখান দিয়ে যাচ্ছিল। জিয়াং ফানকে ও তখন গাড়িটি থামাতে বলে, কারণ ও নিজের স্কুলে একটু ঘুরতে চায়। গাড়ি থেকে নেমে ও দৌড়ে স্কুলের ভেতর ঢুকে পড়ে। এরপর ওই জায়গায় আসে একটু আগে যেখানে জুয়ান বসেছিল। আসলে একটু আগেই জুয়ান এখান থেকে চলে গিয়েছে, যার কারণে ওদের দুজনের দেখা হয়নি। জুয়ান তো ওর পেছনেই ছিল, পেছনের দরজা দিয়ে ও চলে যায়। লুশিয়াওয়ের মনে হচ্ছিল ওর পেছন দিয়ে মাত্রই কেউ হেঁটে গিয়েছে, কিন্তু ও যখন পেছনে ফিরে তাকায় ওখানে আর কাউকেই দেখতে পায় না। ও নিজে তো জানতোও না জুয়ান একটু আগেই এখানে ছিল। দুজনই স্কুলের চারপাশটা ঘুরে দেখছে। একটা সময়ে দুজনই মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই কাউকে দেখতে পাচ্ছে না, কারণ ওদের দুজনের মাঝখানে খুব বড় একটা দেয়াল। লুশিয়াও তখন ওখানে একটা ফুল দেখতে পায়, আর ফুলের একটা ছোট অংশ ছিঁড়ে ও তুলার মত ফুল দিয়ে উড়িয়ে দেয়, যেগুলো উড়ে জোয়ানের সামনে এসে পড়ে। এটা দেখে জোয়ানের মনে পড়ে যায় ওরা যখন একসাথে একটা শহরে গিয়েছিল, তখন তো রেল লাইনে দাঁড়িয়ে ঠিক এইভাবেই ফুল উড়িয়েছিল। লুশিয়াওয়ের সাথে ওর কত কত স্মৃতি, ও চাইলেও সেগুলো কখনোই ভুলতে পারবে না। এরপর লুশিয়াও তো ওই জায়গায় আসে যেখানে প্রথম ও জোয়ানকে দেখেছিল। লুশিয়া ভাবতে থাকে এই জায়গা জুড়ে আমার আর জোয়ানের কত স্মৃতি, যেগুলো ভেবে ওর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি ওখানে জোয়ান আসে, আবারও কারো দেখা হয় না। জোয়ানের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, ও নিজে অনেক বেশি গিল্টি ফিল করছে। ও চাইলেও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ ও লুশিয়াওকে অনেক বেশি কষ্ট দিয়েছে। কিছুক্ষণ পর আমরা দেখি ওখানে জিয়াং আসে আর জোয়ানকে বলে, চলো তোমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে। এরপর ওরা দুজন কথা বলতে বলতে ওখান থেকে বের হয়ে আসে। পরদিন আমরা দেখি আজকে তো বোর্ড মিটিং ছিল। মিস লানকে দেখতে পাই, এখন তো উনি লুশিয়াওয়ের বাবার সবচেয়ে বড় কম্পিটিটর ছিল। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কোম্পানির নেক্সট সিও কে হবে। অন্যদিকে লুশিয়াওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডপা জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিনের জন্য এসেছো? এবার চাই না বেশি দিন থাকো প্লিজ। লুশিয়া বলে, আসলে আমি চায়না এসেছি এক আর্ট এক্সিবিশনের জন্য, আর হ্যাঁ এবার আমি বেশ কিছুদিনই চায়নায় থাকবো। তখন গ্র্যান্ডপা একটু বিরক্ত হয়ে বলে, তুমি এখনো সে আর্ট নিয়ে পড়ে আছো? তুমি ফাইন্যান্স নিয়ে পড়লে কি হতো? আমি তো ভেবেছিলাম তুমি আমার বিজনেসের হাল ধরবে, কিন্তু না, তুমি তো সে আর্ট নিয়ে ভাবছো। অন্যদিকে আমরা জোয়ানকে অফিসে দেখি। আজকে ওদের একটা বিডিং প্রজেক্ট নিয়ে কাজ করার কথা। অনেক বড় একটা কোম্পানির সঙ্গে ওদের লড়াই হবে। সবাই তো অনেক বেশি টেনশন করছিল। জোয়ান বলে, আরে এত টেনশন করো না, আমি আছি তো, সব সামলে নেব। অন্যদিকে আমরা লুশিয়াওকে দেখি। আজকে ও কিছু ছবি আঁকার চেষ্টা করে, তখনই ওর কাছে ওর আন্টির কল আসে। তুমি চায়না ব্যাক করলে, অথচ আমার সঙ্গে একবারও দেখা করলে না। তুমি কি তোমার আন্টিকে ভুলে গিয়েছো? হ্যাঁ, বড় হওয়ার পর তো আন্টিকে ভুলেই যাবে। লুশিয়াও তখন বলে, তোমাকে আমি কি করে ভুলবো? আর হ্যাঁ, তুমি আমাকে কেন কল করেছো আমি সেটাও জানি। তুমি ভালো করে জানো আমার এই বিজনেস নিয়ে কোনো আগ্রহই নেই, তাই আমি এসব নিয়ে আর কোনো কথাও বলতে চাই না। প্লিজ আমাকে নিজের মতো থাকতে দাও। আমি তো চায়না এসেছি আর্ট এক্সিবিশনের জন্য, আমার অনেক কাজ আছে। আমি সময় পেলে অবশ্যই তোমার সাথে দেখা করতে যাব। আমি নিজ হাতে তোমার জন্য রান্না করব। তখন আন্টি লান বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে জোর করব না, কিন্তু তুমি যখন বড় হয়ে গিয়েছো সেটা আমি বুঝতেই পারছি।
পরের সিনে আমরা দেখি জিয়াং ফান ওখানে আসে। জিয়াং ফান তো ওর লাগেজ গুছিয়ে ও জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছিল। লুসিয়াও বলে, তুমি এগুলো নিয়ে এখানে কি করছো? তখন জিয়াং ফান বলে, কিছুদিন পরে তো তোমার আর্ট এক্সিবিশন, তোমার কাজ কতটুকু হচ্ছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। এদিকে আমরা ম্যাংকে দেখতে পাই। তখন আমরা জানতে পারি ম্যাং আর জিয়াং ফান অলরেডি ম্যারিড। ওরা দুজন অনেক আগেই বিয়ে করে নিয়েছে। ম্যাং তো জুয়ানের বাসা আসে। জুয়ান ওকে দেখে একটু অবাক হয়ে বলে, কি হয়েছে হঠাৎ করে এ বাসায়? তখন আমরা জানতে পারি আসলে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, যার জন্য দুজনে এই বাসা ছেড়ে চলে এসেছে। আসলে ছোট একটা বিষয় নিয়ে দুজনের ঝগড়া হয়েছিল। ম্যাং ওর বার্থডেতে একটা পারফিউম চেয়েছিল, কিন্তু জিয়াং ফান তো ভুলে গিয়েছে ওই পারফিউমটি আনেনি, আর এই জন্যই ম্যাং ওর সাথে রাগারাগি করেছে। জিয়াং ফান তো লুসিয়ার কাছে বিচার দিতে থাকে, যেটা শুনে লুসিয়া একটু বিরক্ত হয়ে যায়। এদিকে ম্যাং বলে, তুমিই বলো এখানে কি আমার দোষ? দেখেছো জিয়াং ফান আমাকে একদমই ভালোবাসে না, আমি তো সামান্য একটা পারফিউমে চেয়েছি, কিন্তু আমার জন্য পারফিউম আনেনি। ম্যাং বলে, হ্যাঁ ও আসলেই খারাপ, সামান্য একটা পারফিউমই তো চেয়েছিলি, সেটাও এনে দিল না, মানে নিজের ফ্রেন্ডকে কমফোর্ট করার চেষ্টা করছে। সোয়ান বলে, আমার রাগ করাটা স্বাভাবিক। তখন ম্যাং বলে, আমি ওর সঙ্গে আর থাকবো না, আমি তো ডিসিশন নিয়েছি আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। যেটা শুনে সোয়ান অনেক বেশি শকড হয়ে যায়। ও ভাবতে থাকে সামান্য একটা বিষয় নিয়ে ও এরকম কেন করছে। অন্যদিকে জিয়াং ফানও লুসিয়ার কাছে বিচার দিয়ে যাচ্ছিল। লুসিয়া বলে, তুই রেস্ট নে, এটা বলে নিজের কুকুরটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। এরপর লুসিয়া ওই গেম ক্লাবে আসে যেখানে ও আগে গেম খেলতো। তখনও দেখতে পায় ওই মেশিনটা এখনো আছে। এখানে আসার পর তো ও আবারও ইমোশনাল হয়ে পড়ে, কারণ এখানে প্রতিটা জায়গায় ওর আর জুয়ানের স্মৃতি ছিল। ঠিক সে সময় জুয়ান ওখান দিয়ে যেতে নেয়। তখন তো ও বাইরে ওই কুকুরটি দেখতে পায়। জুয়ান তখন কুকুরটির কাছে এসে ওকে আদর করতে থাকে, আর কুকুরটিও তো জুয়ানকে দেখে চিনে ফেলে, কিন্তু জুয়ান তো চিনতে পায় না। জুয়ান তখন বলে, তোমার মতো তো আমারও একটা কুকুর ছিল, ও তো অনেক ছোট ছিল, হয়তো এখন তোমার মতোই বড় হয়ে গিয়েছে। তখন লুসা ওই সব থেকে বের হয়ে আসে, আর এখানে ও জুয়ানকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। জুয়ান তো ওই কুকুরটিকে আদর করছিল, এরপর ওই কুকুরটির সাথে ছবিও তোলে। জুয়ানকে এতদিন পর দেখে লুসা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু মনে রাগ অভিমানও ছিল। জুয়ান তো এখনো কুকুরটার সাথে কথা বলছে, জানি না আমাদের সে কুকুরটা কোথায় আছে। হঠাৎ করে তখন লুসিয়া বলে, এটা আমার কুকুর, আমি আর একটা মেয়ে মিলে এই কুকুরটাকে পালতাম, কিন্তু মেয়েটি তো আমাকে ধোকা দিয়েছে। আমি মেয়েটিকে বলেছিলাম যদি কখনো তুমি আমার সামনে আসো তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আমি তোমাকে হার্ট করব। জুয়ান তো লুসিয়ার সাউন্ড শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। চোখ দিয়ে ওর টপ টপ পানি পড়ছিল, সাথে সাথে চোখের পানি মুছে ও লুসিয়ার দিকে তাকায়, মুখে খুব সুন্দর একটা হাসি নিয়ে, আর বলে, কতদিন আমাদের দেখা হয়নি। লুসিয়া তো বুঝতে পারছিল না ও কি বলবে, কারণ ও নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সোয়ান বলে, আমি কান্না করছি না, এটা বলে ও ওখান থেকে চলে যায়। লুসিয়াও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ওর চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে। জুয়ানের আজকের ব্যবহারে ও আরো বেশি কষ্ট পেয়েছে। অন্যদিকে আমরা জুয়ানকে দেখি, ও তো অনেক বেশি কান্না করছিল, কিন্তু ও লুসিয়ার সামনে নিজেকে খুব স্ট্রং শো করেছে। এদিকে লুসিয়াও বাসায় আসার পর তো ও সবকিছু ভাঙচুর শুরু করে। অন্যদিকে আমরা জোয়ানকে দেখি, ওর তো একদমই ঘুম আসছে না, বারবার লুসিয়াওয়ের কথাই মনে পড়ে। এতদিন পর ও লুসিয়াওকে দেখে নিজের ইমোশনাল কন্ট্রোল করতে পারে না। পরদিন সকালে আমরা লুসিয়াওকে দেখতে পাই, ওর জামা কাপড়ে রং ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে নিজের রাগ কন্ট্রোল করার জন্য আবারও সে পদ্ধতি অবলম্বন করেছে। তখন ওখানে জিয়াং ফান আসে, ওকে দেখে একটু অবাক হয়ে যায়, নিজের কি হাল করেছিস? লুসিয়াও একটু রেগে বলে, তুই আমাকে কেন বলিসনি জুয়ান যে এ শহরেই আছে? তোরা সবাই আমাকে বোকা বানিয়েছিস। পরের সিনে আমরা দেখি ও ওর আন্টির সাথে দেখা করতে আসে, আন্টির জন্য নিজের রান্নাও করে। হঠাৎ করে লুসিয়াও বলে, তুমি আমাকে বলেছিলে সোহান আবার ওই শহরে ফিরে গিয়েছিল, কিন্তু ওর সাথে আমার কালকে দেখা হয়েছে, ও এই শহরেই আছে, তোমরা আমাকে মিথ্যে কেন বলেছো? তখন আন্টি বুঝতে পারছিল না লুসিয়াওকে কি বলবে। আন্টি বলে, যদি আমি তোমাকে বলতাম ও এই শহরেই আছে তাহলে কি তুমি অ্যাব্রোড যেতে? তখন লুসিয়াও বলে, পরেও তো জানাতে পারতে। আন্টি বলে, যদি আমি বলতাম ও এই শহরে ফিরে এসেছে তাহলে তুমি অ্যাব্রোড থাকতে, তুমিও এই শহরেই ফিরে আসতে। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু তুমি এখনো মুভ অন করতে পারোনি। আচ্ছা, আমি তোমাকে একটা অফার দিচ্ছি। এটা বলে ওর হাতে একটা ফাইল ধরিয়ে দেয়, আর বলে, আমি চাই তুমি এই ফাইলটা চেক করো। লুসিয়া তখন ফাইলের মধ্যে জুয়ানের নাম দেখতে পায়। তখন আন্টি বলে, ওদের কোম্পানির সাথে আমাদের একটা ডিল আছে, তুমি চাইলে মিটিং এ অ্যাটেন্ড করতে পারো। পরের সিনে জুয়ান তো নিজের কোম্পানির হয়ে ওই মিটিং এ আসে, আর তখন আমরা ওখানে লুসিয়াওকে দেখতে পাই। ওর আন্টির কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে ও মূলত এখানে আসে। জুয়ান লুসিয়াওকে এখানে দেখে প্রচন্ড শকড হয়ে যায়, ওর হার্টবিট আবারও ফার্স্ট হয়ে যায়। তখন আমরা দেখি লুসিয়াও তো ওর পাশে এসে বসে। এই মিটিং এ তো অনেক কোম্পানি অ্যাটেন্ড করেছে, যেখানে বড় বড় সকল কোম্পানির মধ্যে বিড হচ্ছিল। জুয়ান তখন ওর প্রজেক্টের কথা বলে। আসলে ওর প্রজেক্টটি এমন ছিল, মানুষের জন্য একটা সেকেন্ড হোম বানাতে চায়। ও তো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছিল। লুসিয়া তো ওর দিকেই তাকিয়ে থাকে।
সোহানের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ওর মনে পড়ে যায়। ও ভাবতে থাকে আমাদেরও একটা সেকেন্ড হোম ছিল, কিন্তু তোমার জন্য সেখানে আর আমরা যেতে পারিনি। কিছুক্ষণ পর আমরা দেখি সোহানের কোম্পানি তো বিডে জয়লাভ করে। তখন আমরা দেখি শুধু জোয়ানের কোম্পানি নয়, বরং ডিংশিয়ান কোম্পানিও জয়লাভ করেছে। এই দুই কোম্পানি সেকেন্ড রাউন্ডে যাবে, আর তখনই ডিসাইড হবে কোন কোম্পানিটা আসলে ফাইনালে যাবে। ওরা তো একটু ভয় পেয়ে যায়, সেকেন্ড রাউন্ডে হয়তো বক্সিং কোম্পানি কোনোভাবেই জিততে পারবে না, কারণ ওদের কম্পিটিটর ডিংশিয়ান কোম্পানি ছিল, যেটা লুশিয়াওয়ের আন্টিরই। লুশিয়াওয়ের কোম্পানি যেহেতু বিডে উইন হয়েছে, যেহেতু ওরা একটা পার্টিতে এসেছে, ওখানে জোয়ানের কোম্পানির লোকেরাও আসে। জোয়ানের আসতে একটু লেট হয়ে যায়। সোহান তখন ওর কলিগকে কল করে জিজ্ঞেস করে ওদের পার্টিটা এক্সাক্ট কোথায় হচ্ছে, কারণ ও খুঁজেই পাচ্ছিল না। কিন্তু তখনই ওর সাথে লুশিয়াওয়ের দেখা হয়। সোহান দেখতে পায় লুশিয়াও তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। সোহান তো ওকে দেখে ইগনোর করে চলে যেতে নেয়, কিন্তু লুশিয়াওয়ের সামনে এসে পড়ে। সোহান বলে তুমি আমার সামনে কি করছো? তখন লুশিয়াও বলে আমি ড্রিঙ্ক করতে অনেক পছন্দ করি, কারণ আমি ড্রাঙ্ক হলে সবসময় আমার চোখের সামনে আমি তোমাকে দেখতে পাই। এরপর তো টেন জোয়ানকে অন্য একটা রুমে নিয়ে আসে। ও তো জোয়ানের খুব কাছাকাছি চলে এসেছিল। তখন সোহান বলে লুশিয়াও তুমি ঠিক আছো? লুশিয়াও তো এখনো ভাবছে ও নিজের চোখের সামনে সোহানকে ইমাজিন করছে, কারণ ও ড্রাঙ্ক হওয়ার পর সবসময় সোহানকে ইমাজিন করতো। লুশিয়াও বলে আজকে তো আমার খুবই রিয়ালিস্টিক লাগছে। সোহান তখন রেগে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি কি অন্য মেয়ের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছো নাকি? লুশিয়াও তো চিৎকার করে সোহানকে ডাকতে থাকে, সোহান প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু তারপরে সোহান ওখান থেকে চলে আসে। লুশিয়াও বারবার ওকে ডাকতে থাকে, আমাকে একা রেখে প্লিজ তুমি কোথাও যেও না, তুমি সব সময় আমাকে একা ফেলে চলে যাও। ওর এই অবস্থা দেখে সোহানের অনেক বেশি খারাপ লাগে, আর ওকে এভাবে ড্রাঙ্ক অবস্থায় ও ফেলেও রেখে যেতে চায় না। তখন তো ও লুশিয়াওয়ের কাছে আসে। ও অনেক কষ্ট করে লুশিয়াওকে পার্কিং লটে নিয়ে আসে, আর লুশিয়াওকে বলে এখন একটু চুপ থাকো। কিন্তু লুশিয়াও তো ঠিকমতো দাঁড়াতেই পারছে না। সোহান অনেক কষ্ট করে ওকে একটা গাড়িতে ওঠায়। লুশিয়াও তো এখনো বাচ্চাদের মতোই আচরণ করছিল। সোহান বলে তুমি কত বড় হয়ে গিয়েছো, কিন্তু এখনো তোমার বাচ্চামি স্বভাবটা গেল না। এরপর তো ও লুশিয়াওকে ওর বাসায় নিয়ে আসে। ওকে বেডে শুইয়ে দিয়ে ও যখন চলে যেতে নেয়, তখন লুশিয়াও ওকে থামায়, ওকে কোনোভাবেই যেতে দেয় না। সোহান তখন কাঁধের নিচে একটা বালিশ দিয়ে দেয়। লুশিয়াও তখন সোহানকে ওর কাছে টেনে নেয় আর বলে তুমি আমার সাথে এরকমটা কেন করলে, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে। এটা বলে হঠাৎ করে ও সোহানকে কিস করে, যেটাতে সোহান অনেক বেশি শকড হয়ে যায়, কিন্তু পরে নিজেও ওকে কিস ব্যাক করে। লুশিয়াও তো কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে। সোহান তখন ওর সাথে বসে থাকে। ও তো লুশিয়াকে অনেক বেশি মিস করছিল। লুশিয়ার এই অবস্থা দেখে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। ও তখন ঘুমের মধ্যে বলে সোহান তুমি এতটা হার্টলেস কিভাবে হতে পারলে, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারলে? তুমি জানো আমি সবসময় আমার স্বপ্নে তোমাকে দেখি, আজকেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি, কিন্তু আমার কেন যেন রিয়ালিস্টিক মনে হচ্ছে। সোহান যে ওর সামনে আসলেই বসে আছে, ও তো এটা বুঝতেই পারছে না। সোহান তখন বলে 10 বছর আগে সামারে যেটা হয়েছিল সেটা আমি আর কখনোই হতে দেব না। পরদিন সকালে আমরা দেখি লুশিয়ার বাসায় জিয়াংফান আসে। ও এসে লুশিয়াওকে ঘুম থেকে ওঠায় আর বলে তুমি কি আমার সাথে রেগে আছো, আমি জোয়ানকে থামাইনি এজন্য? লুশিয়া একটু অবাক হয়ে বলে কি বলছিস, তুই জোয়ানকে কেন আটকাবি, আর হঠাৎ করে তুই জোয়ানের কথা আমার সামনে কেন বলছিস? তখন জিয়াংফান বলে এই খাবারগুলো কে তৈরি করেছে? এগুলো তো আমি তোর জন্য রান্না করিনি, এগুলো জোয়ান তোর জন্য রান্না করে গিয়েছে। যেটা শুনে লুশিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। ও তখন এই খাবার মুখে দিয়েও দেখেনি। ও জিয়াংফানকে রেগে বলে তুই ওর কথা বলা বন্ধ কর, আর বলে আমি আর্ট এক্সিবিশনটা স্কিপ করতে চাচ্ছিলাম, কারণ এখন আমি আর্ট করতে পারছি না, আমি কিছুদিন বিজনেস নিয়ে ব্যস্ত। যেটা শুনে তো জিয়াংফান প্রচন্ড শকড হয়ে যায়। কি বলছিস তুই, এর মানে কি এই এক্সিবিশনে তুই যাবি না, কোনো আর্টই করবি না? তখন লুশিয়া বলে তুই এখন আমার বাসা থেকে যা তো, আমি কিছুই করবো না। লুশিয়া বলে আচ্ছা আমি তোর ফোনটা একটু চেক করতে পারি? লুশিয়া জিজ্ঞেস করে কেন, আমার ফোনে কি হয়েছে? জিয়াংফান বলে আসলে ম্যাং কি স্টোরি দিয়েছে আমি সেটা দেখতে চাই, কারণ ও তো আমাকে ব্লক করে রেখেছে। তখন লুশিয়া বলে আসলে ও আমাকেও ব্লক করে দিয়েছে, তাই আমার ফোন থেকেও তুই দেখতে পাবি না। এটা বলে ও দরজা বন্ধ করে দেয়। সোহানের কোম্পানির সবাই তো ভয় পাচ্ছিল লুশিয়ার সাথে ওরা কখনোই বেড়ে উঠবে না, কারণ লুশিয়া নিজেও বড় একটা কোম্পানির প্রতিনিধি। কিন্তু এখানে আমরা জোয়ানকে দেখতে পাই যে একদমই ভয় পাচ্ছে না। আমরা তো সেকেন্ড রাউন্ডে গিয়েছি, এখন আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। অন্যদিকে আমরা লুশিয়াকে দেখতে পাই ও এখন এই বিজনেসের মধ্যে নিজেকেও ইনভলভ করছে। ও ভাবতে থাকে যেভাবেই হোক সোহানের কোম্পানিকে আমার হারাতেই হবে। তখন আমরা ওর চোখে মুখে রিভেঞ্জের চিহ্ন দেখতে পাই। পরের সিনে সোহান যখন অফিস থেকে ফিরছিল তখন ওর জিয়াং এর সাথে দেখা হয়। জিয়াং তো ওর জন্য ডিনার রেডি করে রেখে আছে, যেটা দেখে সোহান অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে জিয়াং সব সময় ওর প্রতি কেয়ারিং ছিল। সোহান বলে আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার বড় ভাই, যেটা শুনে জিয়াং এর মনটা একটু খারাপ হয়ে যায়। বড় ভাই? তখন সোহান বলে না না, ছোট ভাইও বলা যায়, মানে ছোট ভাইয়ের মতোই। তখন জিয়াং বলে আচ্ছা তুমি কি কখনোই আমাকে অন্যভাবে দেখতে পারো না? তোমার প্রতি তো আমার অন্য একটা ফিলিংস আছে, তুমি কি আমাকে একটু বোঝার চেষ্টাও করো না? ও ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসতে পারো না?
তখন জোয়ান বলে, আসলে আমি এগুলো নিয়ে ভাবছি না, আমার অনেক কিছু করতে হবে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। ওকে সরি বলে। যেটা শুনে জিয়াং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিয়াং বলে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, যখন তোমার মনে হবে তোমার হেল্পের দরকার তখন তুমি আমাকে অবশ্যই জানাবে, আমি সব সময় তোমার পাশে থাকবো। তখনই ওখানে আমরা লুসিয়াওকে দেখতে পাই। লুসিয়া ওদের দুজনকে এখানে দেখে একটু জেলাস হয়ে যায় আর বলে, এতগুলো খাবার তোমরা অর্ডার করেছো, তোমরা শেষ করতে পারবে তো? জিয়াং ওকে দেখে একটু অবাক হয়, তুমি এখানে কি করছো? তখন লুসিয়া বলে, কালকে তো আমাদের একটা বিডিং কম্পিটিশন আছে। আর জোয়ানকে বলে, যেটাতে তুমি কোনোভাবেই জিততে পারবে না, যদি তুমি জিততে চাও তাহলে আমার রিকোয়েস্ট করতে পারো, তুমি আমার পায়ে পড়ে রিকোয়েস্ট করলে আমি অবশ্যই তোমার কথা শুনবো। সোহান তো কিছুই বলে না। তখন জিয়াং বলে, কি বাজে কথা বলছো? লুসিয়া তখন সোহানকে বলে, এখনো সময় আছে, তুমি আমার কাছে রিকোয়েস্ট করতে পারো। যেগুলো শুনে সোহান খুবই রেগে যায়, তুমি কি খুব মজা পাচ্ছ? এতগুলো মানুষের জব এটার মধ্যে জড়িয়ে আছে। তখন লুসিয়া বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি আমার সামনে এসো না, যদি তোমাকে আমি কখনো দেখি তাহলে আমি তোমার এমন অবস্থা করব যে তুমি কাঁদতে বাধ্য থাকবে আর আমার সামনে ক্ষমা চাইতেও বাধ্য থাকবে। সোহান তো কিছুই বলে না। লুসিয়াও বলে, ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে, আর হ্যাঁ, আমি তোমার জন্য ওয়েট করব যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এগুলো শুনে তো সোহানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও নিজেও তখন ডিনার ছেড়ে ওখান থেকে চলে যায়, যেটাতে জিয়াংয়ের একটু খারাপ লাগে। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও এক এমপ্লয়িকে কল করে বলে, এই প্রজেক্টে সব ইনফরমেশন আমার চাই, ও আবারও রিচেক করতে চায়। পরদিন তো ওদের বিডিং মিটিং ছিল, আর এখানে আমরা দেখতে পাই বিডে তো লুসিয়াও এর কোম্পানি জিতে যায়। সোয়ানের কোম্পানির কোনো চান্সই ছিল না, আর সোয়ানেরও কিছুই করার ছিল না। পরের সিনে দেখি ম্যাং আর সোয়ান মিলে একটা রিসোর্টে ঘুরতে আসে। সোয়ান তখন ম্যাংকে রিসোর্টের একটা জায়গা দেখিয়ে বলে, এই জায়গায় অনেক আগে একটা ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিটা ছিল আমার বাবার, কিন্তু জানো আমার বাবা ব্যাংক্রাফট হয়ে যাওয়ার পর ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। যেগুলো বলতে বলতে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই 10 বছর আগে গুয়ান আবারও সোয়ানের সাথে দেখা করতে এসেছিল। আমার ম্যারেজ সেরেমনিতে তুমি তো খুব তামাশা করেছো। একটা সত্যি কথা আমি তোমাকে বলতে এসেছি, তোমার বাবার মৃত্যুতে আমি কোনোভাবেই দায়ী নয়, তোমার বাবার মৃত্যুর পেছনে অন্য একজন দায়ী। এখন আমরা জানতে পারি লুসিয়ার বাবার ফ্যাক্টরি যখন খারাপ অবস্থা ছিল তখন ওনাদের কাছে একটা ডিলের অফার এসেছিল, ফ্যাক্টরির জায়গা কেউ কিনতে চায়, যে মিস্টার লুয়ের সেক্রেটারি ছিল, উনি তো একটা ডিল নিয়ে এসেছিল, কিন্তু সোয়ানের বাবা সেই ডিলটি রিজেক্ট করে দেয়। কিন্তু এরপর থেকে ওদের ফ্যাক্টরির আরো দুর্দশা শুরু হয়। ফ্যাক্টরির প্রোডাক্টস ওরা কোথা থেকেও ম্যানেজ করতে পারছে না, কোনো কোম্পানি ওদের প্রোডাক্টস দিচ্ছে না, যার কারণে এমপ্লয়িরাও কাজ করতে পারছিল না, আর এমপ্লয়িদেরও কোনোভাবেই ওর বাবা বেতন দিতে পারছিল না। সবাই আন্দোলন শুরু করে। এই সিচুয়েশনে সোহানের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। মিস গুয়ান তো অনেকের কাছে হেল্পের জন্য যায়, কিন্তু কেউই ওনাকে সাহায্য করেনি। কিন্তু এরপর তো একটা লোক ওদের হেল্প করতে আসে, যে র ম্যাটেরিয়াল দিয়ে ওদের কোম্পানিকে সাহায্য করতে চায়, কিন্তু ওই ম্যাটেরিয়ালে বিষাক্ত কিছু ছিল, যার কারণে উল্টো আরো লস হয়ে যায়। এরপর তো সোহানের বাবার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে পড়ে, নিজের ফ্যাক্টরি ফ্যামিলি সামলানোর জন্য আরো বেশি কাজ করা শুরু করে। কিন্তু এরপর কি হলো, পৃথিবী ছেড়েই চলে যায়। কুইয়ান বলে, তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তো আমি নানান জায়গায় জব করেছি, পার্ট টাইম জব করেছিলাম, আমি এক জায়গায় ওয়েট্রেসের জব করতাম। আমাকে মিস্টার লুইয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রোচ করে, যাকে আমি দেখেই চিনতে পারি। আসলে মিস্টার লুই তো ওকে পাঠিয়েছিল, কারণ মিস গুয়ানকে দেখে ওনার খুব ভালো লেগেছে। এরপর মিস গুয়ানও ইচ্ছে করেই মিস্টার লুইয়ের ক্লোজ এসেছে, ওনার মন জয় করেছে ওনার লাইফে এন্ট্রি নিয়ে। তখন ও জানতে পারে ওদের ফ্যাক্টরিতে যে লোকটি র ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করেছিল সে তো মিস্টার লুইয়েরই লোক ছিল, তার মানে ওই ফ্যাক্টরি ডিস্ট্রয় হওয়ার পিছনে লুসিয়াও এর বাবারই হাত ছিল। ফ্যাক্টরির জায়গা কেনার জন্য ফ্যাক্টরিকে উনি ডিস্ট্রয় করে দিয়েছে। আমাদের এই কন্ডিশন শুধুমাত্র মিস্টার লুইয়ের জন্যই হয়েছিল। যেগুলো জানতে পেরে সোহান অনেক বেশি শকড হয়ে যায়, আর মিস গুয়ানকে বলে, আমি চাই না তুমি আর কখনোই এখানে আসো। মিস গুয়ান বলে, হয়তো এটাই আমাদের শেষ দেখা, মিস্টার লু যেমন তার ছেলেও তেমনই হবে, তোমার বাবার মৃত্যুর পেছনে মিস্টার লুই দায়ী। যেগুলো শুনে তো সোহান অনেক বেশি রেগে যায়। ও তখন নিজেকে প্রমিস করে ওর বাবাকে যেভাবে মিস্টার লু রাস্তায় নামিয়েছিল ও সেভাবেই মিস্টার লুকে রাস্তায় নামাবে। প্রেজেন্টে আমরা দেখি জোহান তো কোম্পানির একটা কাজে মিস লানের সাথে দেখা করতে আসে, আর মিস লানকে একটা ফাইল দেয়। বক্সিং কোম্পানির সাথে আপনাদের কোম্পানির আগে একটা ডিল হয়েছিল, যেটা মিস্টার লুইয়ের সাথে হয়েছে। এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, র ম্যাটেরিয়ালের কিছু স্যাম্পল আছে। আসলে তো মিস্টার লুয়ের ফল্ট গুলো মিস লানের সামনে তুলে ধরছিল, যাতে করে মিস লানকে দিয়ে মিস্টার লুকে ধ্বংস করতে চায়। অন্যদিকে আমরা লুইসাওকে দেখি, যে এক সাইকাট্রিস্টের সাথে ফোনে কথা বলছিল। আসলে রাতেও এখনো ঘুমোতে পারছে না, এজন্য ওর সাইকোলজিক্যাল কিছু থেরাপি নিতে হয়। তখন আমরা দেখি ও প্রায় সময় ডায়েরির মধ্যে ওয়ানকে নিয়ে লিখতো, ও যা ফিল করতো তা ডায়েরির মধ্যে লিখে প্রকাশ করে রাখতো। অন্যদিকে আমরা দেখি সোয়ানের থেকে অফার পেয়ে মিস লান সাথে সাথেই লুসিয়াওকে কল করে ব্যাপারে জানায়। লুসিয়াও তো কল পেয়ে ছুটে ওর আন্টির সাথে দেখা করতে আসে। তখন আন্টি বলে, তুমি কি সোয়ানের কথা শুনে ছুটে এখানে এসেছো? লুসিয়াও জিজ্ঞেস করে, ও তোমার কাছে কেন এসেছে, কি জানতে চেয়েছে?
তখন আন্টি বলে ও আসলে আমার প্রজেক্টে কাজ করতে চাইছে, কিন্তু ও কি জন্য কাজ করতে চায় আমি ওর মোটিভ জানি না, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু এই প্রজেক্ট নিয়ে তুমি এখন কাজ করছো, তো তোমার সাথে ডিসকাস ছাড়া আমি ওকে কোনো অ্যান্সার দিতে পারিনি। লুসিয়া বলে আচ্ছা, এই ব্যাপারটা আমি দেখে নেব। রাতে ম্যাং জোয়ানকে বলে কালকে আমার সাথে আমার স্টুডিওতে তোমার যেতেই হবে। জোয়ান জিজ্ঞেস করে কেন? ম্যাং বলে আসলে আমার স্টুডিও চাচ্ছিল লুসিয়াও যাতে আমাদের স্টুডিওতে এসে ইন্টারভিউ দেয়। আমি লুসিয়াকে এটা বলেছিলাম, কিন্তু লুসিয়া তো স্টুডিওতে আসতে চায়নি। তখন আমি বলেছি ওই সময়টাতে জোয়ানও আমাদের স্টুডিওতে থাকবে, যেটাতে ওর সাথে সাথে রাজি হয়ে যায়। তো প্লিজ কালকে তুমি আমার সাথে স্টুডিওতে যেও। পরদিন তো লুসিয়া ওদের স্টুডিওতে আস। প্রথমেই ওর কিছু ফটোশুট হয়। ওর সাথে তো জিয়াং ফানও এসেছিল। জিয়াং ফান তখন দেখতে পায় ম্যাং এর সাথে তো একটা ছেলে ফ্লার্ট করার চেষ্টা করছে, যেটাতে ও অনেক বেশি জেলাস হয়ে যায়। আর তখন তো ওই ছেলের সাথে এসে ও ঝামেলা সৃষ্টি করে। এরপর তো ওর ইন্টারভিউ শুরু হয়। ম্যাং জিজ্ঞেস করে আচ্ছা তুমি কতদিনের জন্য চায়না এসেছো? লুসিয়া বলে আমি মূলত আর্ট এক্সিবিশনের জন্যই দেশে এসেছিলাম, কিন্তু হঠাৎ করেই একজনের সাথে আমার দেখা হয়ে যায়। সে খুব ভালোই আছে, কিন্তু সে আমার কাছে ঋণী। আমি চাই এবার যাতে সে ঋণ পরিশোধ করার সময়টা পায়, যার জন্য আমি এখানে অনেক দিনই আছি। ম্যাং ভালো করে বুঝতে পারে ও যে জুয়ানের কথা বলছে। তখন ম্যাং নেক্সট কোশ্চেনে সুইচ করে। তুমি তো অনেক ছবি আর্ট করেছো, কিন্তু তোমার আর্টের একটা থিম হলো উইন্টার। উইন্টার কালেকশন আর্টগুলো দেখলে মনে হয় তার মধ্যে অনেক শূন্যতা, অনেক যন্ত্রণা। তখন লুসিয়া বলে আমার উইন্টার কালেকশনগুলো একটু পেইনফুলি, কারণ আমার মা উইন্টারে আমাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই আমি উইন্টার সহ্য করতে পারি না। কিন্তু আমার লাইফে এক মানুষ এসেছিল যে আমাকে স্নোফল উপভোগ করতে শিখিয়েছিল, আমাকে শিখিয়েছিল উইন্টার পেইনফুল না, উইন্টারও অনেক সুন্দর। এরপর তো আমি উইন্টারেরও প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু তখন আমার লাইফটা আবারও ডিস্ট্রয় হয়ে যায়। আমি আবারও রিয়ালাইজ করলাম উইন্টার আমার জন্য না, সেটা আসলেই পেইনফুল। তো আমার লাইফের মতোই আমার উইন্টার কালেকশনগুলো পেইনফুল। যেগুলো শুনে তো সোয়ান ওখান থেকে উঠে চলে যায়। লুসিয়া তো একটু রেগে যায়, কারণ ওর ইন্টারভিউ এখনো শেষ হয়নি। এর আগে ও ওখান থেকে কেন চলে গেল? তখন ও নিজেও বাইরে বের হয়ে আসে। তখন ওখানে জোয়ানকে দেখতে পায়। ও রেগে বলে আমার ইন্টারভিউ শেষ হয়নি, আমার ইন্টারভিউ শেষ হওয়ার আগে কেন তুমি উঠে চলে আসলে? জোয়ান বলে ভেতরে আমার একটু অস্বস্তি লাগছিল, আমি ফ্রেশ বাতাস নিতে এসেছি। লুসিয়া তখন রেগে বলে তুমি এটা স্বীকার কেন করছো না যে তোমার এখনো গিল্টি ফিল হয়? তুমি আমাকে যে কষ্ট দিয়েছ 10 বছর আগে, সেটার জন্য কি তোমার এখনো আফসোস হচ্ছে না? সোহান বলে না, কখনোই হয়নি। যেটা শুনে তো লুসিয়া অনেক বেশি রেগে যায়। ও রেগে সোহানকে ওর গাড়িতে ওঠায়। এরপর তো ওকে বাসায় নিয়ে আসে আর বলে তুমি আমার আন্টির প্রজেক্টে কাজ করতে চাও? আচ্ছা, আমি তোমাকে প্রজেক্টে জয়েন করলাম, এখন থেকে আমি যেটা বলবো তোমার সেটাই শুনতে হবে। এরপর তো ওর আর্ট রুমে নিয়ে আসে। এখন থেকে তুমি আমার মডেল হবে, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি আমার প্রজেক্টের অংশ তোমাকে দেব। সোহান লুসিয়াওকে রুমের এক পাশে দাঁড়াতে বলে। সোহানও আস্তে আস্তে একটু দূরে সরে দাঁড়ায়। এরপর তো লুসিয়া জোয়ানের দিকেই তাকিয়ে থাকে। সোহান তখন বলে আসলে তুমি কি বলতে চাও? লুসিয়া বলে আমার আর্টের জন্য আমি তোমাকে মডেল বানাতে চাই। তো তুমি জানো না একটা মডেলের কাজ কি? সোহানও তখন ওর কথা শুনে ওর টপসের একটি বোতাম খুলে। লুসিয়া তো অনেক বেশি শকড হয়ে যায়, ও তো এরকমটা চায়নি। তখন তো ওর সাথেও আরো বেশি রেগে যায় আর রেগে বলে তুমি এটা ভেবো না তুমি আমার ছবি আঁকার ইন্সপিরেশন। সোহানও তখন লুসিয়ার সাথে রাগারাগি করতে থাকে, যেটাতে লুসিয়াও অনেক বেশি রেগে যায়। ওকে ধাক্কা দিয়ে দেয়ালের কাছে নিয়ে আসে আর বলে তুমি আমার সামনে এত ইনোসেন্ট কেন সাজছ? এত বছর ধরে আমি সাফার করেছি শুধুমাত্র তোমার জন্য। 10 বছর আগে তুমি যেভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমাকে এত কষ্ট দিয়েছো, তুমি কি কখনো সরি ফিল করোনি? তখন জোয়ান বলে তুমি আসলে কি চাও? লুসিয়া তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি কি চাই? আমি চাই এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। আমি যা বলবো আমার সব কথা তোমার শুনতে হবে। আর হ্যাঁ, কালকে তুমি আমার বাসায় শিফট হবে, এখানে থেকেই আমার সাথে কাজ করবে। এটা বলে রেগে ও ওখান থেকে চলে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।